ব্যবস্থাপনা সম্পর্কিত কোন কোন কাজ কি কি করতে হয় যেটা তুমি জানো, তোমার জন্য একটা প্রশ্ন দিয়ে আজকে ক্লাসটা স্টার্ট করছি। সেটা হচ্ছে ব্যবস্থাপনার ভবিষ্যৎ সংক্রান্ত, ঠিক আছে, ভবিষ্যৎ সংক্রান্ত কাজ কোনটি? আমাকে একটু কমেন্ট সেকশনে মেনশন করে বলে দাও কাজ কোনটি। আমার ধারণা প্রশ্নটার উত্তর অলরেডি তোমরা জানো, এবং যারা জানো তারা আমাকে ঝটপট কমেন্ট সেকশনে একটু মেনশন করে বলে দাও যে ব্যবস্থাপনার ভবিষ্যৎ সংক্রান্ত কাজ কোনটি। ব্যবস্থাপনা সম্পর্কে কাজগুলো কি কি কার্যাবলী, যা আমরা আগের ক্লাসে বলে দিয়েছি এবং এখন আরেকবার রিপিটও করে ফেললাম। সো আমাকে জাস্ট বলো যে ভবিষ্যৎ সংক্রান্ত অর্থাৎ ব্যবস্থাপনার ভবিষ্যৎ সংক্রান্ত কাজ, কার্যাবলীর মধ্যে যে অনেকগুলো কাজ ছিল, কোন কাজটা ভবিষ্যৎ সংক্রান্ত। সো আমি ওয়েট করছি তোমাদের কমেন্টের জন্য, আর আশা করছি যারা এখন পর্যন্ত ক্লাসে এসে পৌঁছওনি তারা নিজেদের বন্ধুদেরকে কিন্তু অবশ্যই নিয়ে এসো ভিডিওটা শেয়ার করার মাধ্যমে। তাদেরকে একটা সুযোগ করে দাও আমাদের আজকের লাইভ অ্যাটেন্ড করার। সো চলে যাচ্ছি আমাদের অ্যান্সার জানার জন্য। ওকে, ফার্স্ট অফ অল শাহিনুর রহমান আমাদেরকে অ্যান্সার করেছো যে প্ল্যানিং। এক্স্যাক্টলি। নজরুল ইসলাম লিখেছো প্ল্যানিং। দেবজিৎ লিখেছো পরিকল্পনা। That's the right answer. আমি একটু লিখে ফেলি অ্যান্সারটা, দেন তোমাদের সাথে বাকি ক্লাসটা কন্টিনিউ করছি। আচ্ছা, পরিকল্পনা। পরিকল্পনা ছিল আমাদের ব্যবস্থাপনার কার্যাবলীর প্রথম ভাগ। তো সেই ভাগটার ঠিকঠাক মতো আমাদের অ্যান্সারটা করেছো। আরো করেছো নজরুল, দেবজিৎ আর ড্যান ব্রাউন। আচ্ছা, ড্যান ব্রাউন আমার খুব পছন্দের একজন রাইটারও বটে। আচ্ছা, আরিফ রহমান লিখেছো প্ল্যানিং। মিরাজ লিখেছো, সাকিব লিখেছো, পার্থ সাহা, রিপন, তামিম, পঙ্কজ, দীপ্ত, আর আমাদের অচেনা পথিক। হ্যাঁ, অচেনা পথিক লিখেছো। আর কে লিখেছো? রাসেল লিখেছো, মুসলিমিন। থ্যাংক ইউ সো মাচ গাইজ, আমাদেরকে অনেকেই রাইট অ্যান্সারটা লিখে পাঠিয়েছো, এবং রাইট অ্যান্সারটা হচ্ছে ভবিষ্যৎ সংক্রান্ত কাজ হচ্ছে পরিকল্পনা। এখন তোমাদেরকে একটা ছোট টিপস বলে দেই। টিপটা হচ্ছে যখনই তোমাকে ব্যবস্থাপনা থেকে কোনো কোয়েশ্চেন করা হবে ভবিষ্যৎ সংক্রান্ত, সবসময় সেটার উত্তর হবে পরিকল্পনা। হতে পারে ভবিষ্যতে কোনো কাজ করার জন্য কর্ম পরিকল্পনা, প্রশ্নটা হতে পারে ভবিষ্যতের কোনো কাজ করার জন্য বিকল্প উদ্ভাবন। এই ধরনের যে কোনো ভবিষ্যৎ সংক্রান্ত যখন তুমি কোনো কোয়েশ্চেন পাবা, সেটার রাইট অ্যান্সারটা অলওয়েজ হবে পরিকল্পনা। কেন বললাম এটা? বিকজ ব্যবস্থাপনা থেকে তোমাদের যখন এমসিকিউ আসে, খুব কনফিউজিং কিছু এমসিকিউ আসে। যেমন হতে পারে সেটা কর্মী সংস্থান থেকে কোনো একটা ভবিষ্যৎ সংক্রান্ত কর্ম পরিকল্পনা, যে কোনো একটা কার্যাবলী থেকে ভবিষ্যৎ শব্দটা দিয়ে তোমাকে একটা কোয়েশ্চেন করে দিবে। কিন্তু যখন আমরা ঠিক কনফিউজড হয়ে যাই যে কর্মী সংস্থান তো বলছে, তাহলে তো এটা কর্মী সংস্থান হবে, কিন্তু কর্মী সংস্থান দিয়ে যদি ভবিষ্যৎকে অ্যাটাচ করে কোনো কোয়েশ্চেন করা হয়, রাইট অ্যান্সারটা অলওয়েজ হবে পরিকল্পনা। ঠিক আছে? তখন কর্মী সংস্থান রাইট অ্যান্সারটা হবে না। সবসময় ভবিষ্যৎ সংক্রান্ত কথা বললে তুমি পরিকল্পনা দাগাই দিয়ে আসবা। ঠিক আছে? আচ্ছা, পরিকল্পনা জিনিসটা কি? পরিকল্পনাটা হচ্ছে টুডে আর টুমরোর মধ্যে একটা ব্রিজ। এই যে বললাম টুডে আর টুমরো, টুডে হচ্ছে যখন আমার কাছে একটা আইডিয়া আছে এবং সেই আইডিয়াটা থেকে আমি যে কোনো একটা কাজ করতে চাই, কিন্তু এখন পর্যন্ত কিছু করে উঠিনি। এবং টুমরো হচ্ছে আমার রেজাল্ট, যখন আমার কাজটা করা হয়ে যাবে। সো এই যে কাজটা মাথার মধ্যে একটা আইডিয়া হিসেবে আছে, এটাকে একটা সলিড একটা রেপ্লিকেশন দিতে আমার যা যা করতে হবে ইন বিটুইন, সেটাই হচ্ছে আমার পরিকল্পনাটা। এবং এই পরিকল্পনাটা করার মধ্য দিয়ে তুমি এই এন্ড রেজাল্টটা কি হবে এটার একটা চেহারা দেখতে পাও। যেমন তুমি যখন পরিকল্পনা করছো, পরিকল্পনা করার সময় তোমার কাছে অনেকগুলো অপশন থাকবে। এই অপশনটা তোমার নিজের জন্য ক্রিয়েট করে নিতে হয়। যেমন সে ফর এক্সাম্পল, আমরা আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে ছোট ছোট অনেক পরিকল্পনা করি। আচ্ছা, তোমরা সবাই বোধহয় জানো যে কিছুদিন আগে 10 মিনিট স্কুল একটা ছোট ট্যুর দিয়ে এসছে। সেটা হচ্ছে একটা খুলনা ট্যুর ছিল, একটা খুলনা ট্রিপ ছিল। ঠিক আছে? এই ছোট ট্রিপটা অ্যারেঞ্জ করার পেছনে যে মানুষটা কাজ করেছে সে হচ্ছে আমাদের খুবই ফেভারিট একজন ভালোবাসা ছিল। তো সুমাইয়া সেই খুলনা ট্রিপটার কথা ফার্স্টে আমাদেরকে জানায়। তো সেই খুলনা ট্রিপে কি হয়, এই খুলনা ট্রিপে যাবার আগে অনেকগুলো প্ল্যান করতে হয়। প্ল্যানিং এর পার্টটা শুরু হয় যাবার আগে থেকে। অর্থাৎ আমি যে বলছিলাম যে আজকে আমি টুডেতে আছি, টুমরোতে আমি ট্রিপটাতে যাব, যাওয়ার আগে আমার যা যা করতে হবে সেই সবকিছু হচ্ছে আমার প্ল্যানিং এর একটা পার্ট। সো যারা অলরেডি আমাদের ক্লাসে জয়েন করেছো, তোমার যদি এই বছর কোনো পিকনিকের প্ল্যান থাকে, সেটার কথা তুমি আমাদেরকে কমেন্ট সেকশনে মেনশন করে বলতে পারো। আমাদেরকে বলতে পারো যে তুমি কি কোনো ট্যুর প্ল্যান করছো কিনা, তুমি কোনো পিকনিক প্ল্যান করছো কিনা, সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে বলে দাও। আমি একটু পরে সেটা চেক করছি। আর যেহেতু বলেই ফেললাম, সো আমি বলে দিই
এই বছর আমার নিজের একটা ট্যুরের ইচ্ছা আছে, হতে পারে সেটা আমাদের ব্যাচ ট্যুর আমাদের ভার্সিটি থেকে। সো আমিও একটা ট্যুরের প্ল্যান করছি এবং সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আগে তোমাদেরটা জেনে নেই। সো যেটা বলছিলাম খুলনা ট্রিপের কথা, খুলনা ট্রিপে যাওয়ার আগে আগেই প্ল্যান করতে হয় যে ওরা এক্স্যাক্টলি কোথায় থাকবো, কোথায় থাকবো এটা ঠিক করতে হয়। দেন আমার কস্ট প্রতিদিন কি পরিমাণে খরচ হবে, এই খরচটা আমাকে আগে থেকে চিন্তা করে নিতে হয়। প্রতিদিন আমার কত টাকা খরচ হতে পারে, খাবারের জন্য খরচ হবে, আমি যেখানে থাকবো সেখানকার একটা খরচ থাকতে পারে। দেন আমার যাওয়া আসা এটাও আমাকে ঠিক করতে হবে, আমি ঠিক কিভাবে যাওয়া আসা করব। আমি হতে পারে ট্রেনে যাওয়া আসা করতে পারি, হতে পারে আমি এয়ারে আসা যাওয়া করতে পারি, হতে পারে আমি বাসে আসা যাওয়া করতে পারি। আমি যেই মিডিয়াটা নিব সেই মিডিয়াটা আমাকে ফলো করতে হবে যে আমি কোনটা পিক করব। যেহেতু আমি এখানে ট্রেন, এয়ার, বাস তিনটা নাম লিখে ফেললাম, তো তুমি বুঝতে পারছো এখানে এক ধরনের অপশন ক্রিয়েট হয়। অপশন অর্থাৎ আমার বিকল্প। আচ্ছা, বিকল্প কেন বললাম? বিকল্প বললাম বিকজ আমার কাছে অপশন আছে। আমি চাইলে ট্রেন করতে পারি, এয়ার করতে পারি, কিংবা বাস করতে পারি। আচ্ছা, যেহেতু আমি কথা বলছি অলরেডি ট্যুর নিয়ে, তো দেখে নিই কমেন্ট সেকশনে আমাদের যারা বন্ধু আছে তাদের কার কার কি কি ট্যুরের প্ল্যান আছে। আচ্ছা, ইন্ডিয়া ট্যুরের প্ল্যান আছে এটা বলেছো নজরুল। ওকে, আর কার কার কি কি প্ল্যান আছে এটা একটু দেখে নেই। প্ল্যানিং প্ল্যানিং প্ল্যানিং, আচ্ছা প্ল্যানিং এর অনেক অ্যান্সার পাচ্ছি অনেকক্ষণ আগে থেকে যারা বলেছো। আর আচ্ছা, আমাদের সাথে দেবজিৎ আছে। দেবজিৎ বলেছে যে সে তার ডিপার্টমেন্ট থেকে কুষ্টিয়ায় রবি ঠাকুরের বাড়িতে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ দেবজিৎ আমাদের সাথে জানানোর জন্য। তুমি কিন্তু সেই রবি ঠাকুরের বাড়িতে যে আমাদের সাথে লাইভে জয়েন করতে পারো। তুমি আরো কি করতে পারো, তুমি তোমার একটা ছোট ভিডিও করে তুমি ওখান থেকে যা যা কিছু শিখলে, যা যা কিছু দেখলে, ওগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো আমাদের যে গ্রুপটা আছে। সো তুমি আমাদের সাথে শেয়ার করো কি কি জানতে পারলে এবং তোমার কি কি প্ল্যান, এটা তুমি অবশ্যই আমাদেরকে জানাবে। অলরাইট, এরপর চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে, যেটা বলছিলাম অপশন বা বিকল্প, যেটা আমার প্ল্যানিং করার ক্ষেত্র থেকে স্টার্ট হয়। সো যখন বলছিলাম আমার প্ল্যানিং করার সময় অনেকগুলো অপশন বা বিকল্প থাকে, তখন আমাকে আরেকটা ছোট কাজ করতে হয়, এটাকে বলে অ্যানালিসিস করা। সেই অ্যানালিসিসটার নাম হচ্ছে SWOT। SWOT অ্যানালিসিস হচ্ছে একটা অ্যানালিসিসের নাম, যেটা কিনা আমরা পরিকল্পনা করার সময় বা প্ল্যান করার সময় অ্যাপ্লাই করে থাকি। সো এইখানে আমরা কি করে থাকি, আমরা এই প্রত্যেকটা একটা ছোট ছোট ওয়ার্ডের ফার্স্ট অ্যালফাবেট নিয়ে করা। ফর এক্সাম্পল, ফার্স্ট হচ্ছে স্ট্রেংথ, নেক্সট উইকনেস, নেক্সট অপরচুনিটি এবং থ্রেট। আচ্ছা, কেন এটা করা হয় এটা বলি। তোমাকে যখন বলছিলাম যে আমি ট্রেনে যাব, বাসে যাব না এয়ারে যাব, এটা নিয়ে একটা SWOT অ্যানালাইসিস করব, ঠিক আছে? যে আমি যে যাতায়াতটা করব, আমি ট্রেনে যাব নাকি আমি প্লেনে যাব নাকি আমি বাসে যাব। এখন আমি ফার্স্টে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এন্ড থ্রেট, এই চারটা পয়েন্টে বা চারটা ইন্ডিকেটরের বেসিসে দেখবো যে কোনটাতে গেলে আমার জন্য সবচেয়ে বেশি এফেক্টিভ হয় এবং এফিশিয়েন্ট হয়। যেটা বলছিলাম ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাকে সবসময় কার্যকর এবং দক্ষ এই দুটা জিনিস নিশ্চিত করতে হয়। যখন বলছি ট্রেন, এয়ার বা বাস কোনটাতে যাব, ফার্স্টে দেখবো স্ট্রেংথ। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমি স্ট্রেংথ অথবা আমার কোন জিনিসটা আমার জন্য মানে একটা সুবিধা আছে সেটা অলরেডি আমি চেক করব। সুবিধা হচ্ছে আমার ট্রেনে গেলে আরাম করে যেতে পারবো ফার্স্ট অফ অল। প্লেনে গেলে তো আরামের মানে সবচেয়ে বেশি আরাম মনে হয় প্লেনেই, বাসে গেলে একটু কষ্টকর হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড আমার উইকনেস কি কি। উইকনেস হচ্ছে আমি যদি ট্রেনে যাই তাহলে ট্রেনে গেলে আমার অনেক লম্বা সময় যাবে, আমার সময়টা বেশি লাগবে। আমি যদি আমার প্লেনে যাই তাহলে আমার সময় সবচাইতে কম লাগবে, বাসে গেলেও আমার যথেষ্ট পরিমাণে সময় লাগবে। আবার আরেকটু যদি চেঞ্জ করে দেই তাহলে সে ফর এক্সাম্পল আমার অপরচুনিটি কি কি হতে পারে। ট্রেনে গেলে অনেকক্ষণ গল্প করতে করতে যাওয়া যাবে, তাই না? আর আমার মনে হয় জার্নি করতে গেলে গল্প করতে করতে যেতে পারাটা এটা একটা অ্যাডভান্টেজ। আর এটা প্লেনে করতে গেলে খুব একটা ভালো হবে না, বাসেও ঘুমায় যাবে সবাই। এরপর আমার থ্রেট কি কি। থ্রেট হচ্ছে যদি আমি ট্রেনে যাই, অনেকে বেশিক্ষণ লম্বা জার্নি করলে টায়ার্ড হয়ে যায়, অনেকে সিক হয়ে যায়। সো এই টায়ার্ডনেসের দিক থেকে ট্রেনটা খুব একটা ফিজিবল না, প্লেন ভালো, বাস ভালো। তো আমি যখন এই অ্যানালিসিসটা করলাম, করার পর দেখলাম এই সবগুলো দিক চিন্তা করে, যেহেতু আমি একটা জার্নি করছি বন্ধুদের সাথে, সো আমি চাইবো গল্প করতে করতে যেতে অনেক দূর যেতে পারা যায়। সো আমি কি করবো, আমি পিক করবো ট্রেন। এই যে তুমি ট্রেনটা পিক করলাম,
এই যে 4টা ইন্ডিকেটর আমি ফলো করলাম, এই 4টা ইন্ডিকেটর হচ্ছে SWOT অ্যানালিসিস, অর্থাৎ স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট। এই 4টা ইন্ডিকেটর দিয়ে যে কোনো একটা বিষয়ের, যে কোনো একটা পরিকল্পনার বিকল্প, সবচেয়ে উত্তম বিকল্পটাকে বের করা। আর আমরা পরিকল্পনার ক্ষেত্রে সবসময় বলে থাকি যে পরিকল্পনা মানে হচ্ছে সর্বোত্তম বিকল্প খুঁজে বের করা। পরিকল্পনা হচ্ছে সর্বোত্তম বিকল্প খুঁজে বের করা। দেখো, আমি যখন একটা প্ল্যান করছি, প্ল্যানটা কিন্তু আমি এখন পর্যন্ত কোথাও ইমপ্লিকেশন দেইনি, প্ল্যানটা আমার মাথার মধ্যে থাকে। সো আমি কি করি, প্ল্যানটাকে অনেকভাবে কাটছাট করতে পারি, প্ল্যানটাকে আমি বিভিন্নভাবে শেপ দিতে পারি। ট্রেনে না গিয়ে আমি প্লেনে যাওয়ার প্ল্যানটাও করতে পারতাম, বাসের প্ল্যানটাও করতে পারতাম। যেটা আমি প্ল্যান করব সেই অনুযায়ী কাজটা আগাবে। এই কারণে যখন একটা বড় একটা ব্যবসার প্রতিষ্ঠানে এই ছোট ছোট একটা যে কোনো ধরনের প্ল্যান করা হয়, প্ল্যানগুলো এমনভাবে করা হয় যেন এটা ব্যবসার প্রতিষ্ঠানের জন্য ইন ফিউচার সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় এবং এফিশিয়েন্ট হয়, অর্থাৎ আমার কার্যকর হয় এবং সবচেয়ে কম খরচে বেশি পরিমাণে কাজ উৎপাদনশীলতা বাড়ানো যায়। আচ্ছা, সো এখন একটু দেখে আসি আমাদের কমেন্ট সেকশনে যারা আছো তাদের কি আমাদের কাছ থেকে কোনো কোয়েশ্চেন আছে কিনা। ওকে, আর আচ্ছা, যারা বলছো যে বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে জয়েন করেছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর অচেনা পথিক আমাদেরকে লিখেছো যে সট থেকে ওদের কুইজের কোয়েশ্চেন আসছিল একটা। সো আমার মনে হয় সট নিয়ে তোমার যদি আর কোনো প্রবলেম থাকে সেটা আজকের ক্লাসের পর থেকে অলরেডি তোমার দূর হয়ে গেছে। সো তুমি তোমার এই ছোট্ট অ্যাচিভমেন্টটা ফ্রেন্ডদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিও। আচ্ছা, এখন চলে যাচ্ছি আমাদের পরের টপিকে, যেখানে আমরা দেখবো আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসের একটা ছোট্ট রিভিউ। প্রিভিয়াস ক্লাসে আমরা কথা বলছিলাম একটা অ্যাপ বিল্ডিং নিয়ে, রিমেম্বার? সেই অ্যাপটা নিয়ে এখন একটু কথা বলবো। কথা বলছিলাম একটা অ্যাপ বানাবো, যে অ্যাপটার মধ্যে বই মেলার সবগুলো প্রকাশনী যে স্টলগুলো আছে সেগুলোর ক্যাটালগ পাওয়া যাবে, সবগুলোর বইমেলার প্রকাশনীগুলোর ক্যাটালগ পাওয়া যাবে। এটা সংক্রান্ত একটা অ্যাপ বানাবো, এটা বলেছিলাম। তো এখন সেই অ্যাপের পার্সপেক্টিভে আমরা দেখব যে এই অ্যাপটা বানানোর জন্য আমার প্ল্যানিং কি কি করতে হবে। তো প্ল্যানিং স্টার্ট করে দেই। আচ্ছা, প্ল্যানিং করার জন্য ফার্স্টে আমাকে আইডেন্টিফাই করতে হবে আমার প্রবলেমটা কি। সো আমার প্রবলেমটা হচ্ছে আমার ক্যাটালগ লাগবে। সেকেন্ড, আমার প্রথম যখন প্রবলেমটা আইডেন্টিফাই করা হয়ে গেল, এরপর দেখতে হবে আমি কি কি কাজ করতে পারি। কি কি কাজ করতে পারি এর মানে হচ্ছে আমাকে দেখতে হবে আমার কি কি ভাবে এটা সমাধান করা সম্ভব। সমাধান কি কি, সমাধান বের করার পর আমার দেখতে হবে এই সমাধানটা করার আর কি কি উপায় আছে, অর্থাৎ আমার বিকল্প উপায়গুলো কি কি। বিকল্প সমাধান, বিকল্প সমাধান বের করার পর এরপর তুমি এই স্টেজে এসে তুমি SWOT অ্যানালিসিস করছো, তুমি জানার চেষ্টা করছো তোমার এই বিকল্পগুলোর মধ্য থেকে বেস্ট বিকল্প কোনটা। দেন তুমি উত্তম বিকল্প যেটা সেটাকে পিক করছো। উত্তম বিকল্প বের করার পর এরপর তোমাকে ঠিক করতে হবে এই কাজগুলো করার জন্য তোমার কি পরিমাণে খরচ হচ্ছে, তোমার বাজেট প্রিপেয়ার করতে হবে। বাজেট প্রিপেয়ার কর। ফাইনালি বাজেট যখন প্রিপেয়ার হয়ে যাবে, ফাইনালি তোমার এই প্ল্যানিংটা শেষ হচ্ছে। সো আমি যদি আমার অ্যাপের কথাটা চিন্তা করি, একটু আগে আমরা যে অ্যাপের কথাটা এর আগের ক্লাসে বলছিলাম, প্রথমত আমি চিন্তা করলাম যে আমার অ্যাপ বিল্ডিং এর জন্য আমার একজন মানুষ লাগবে। সেই মানুষটা হচ্ছে আমার ফ্রেন্ড জিহান। আমি জিহানকে পিক করলাম। দেন সেকেন্ড, আমার অনেকগুলো ক্যাটালগ লাগবে প্রকাশনীর। এখন এই ক্যাটালগ যে লাগবে, ক্যাটালগ গুলো কোথা থেকে নিব এটা আমার জন্য একটা বিগ ডিল। ক্যাটালগ গুলো হতে পারে ওয়েবসাইটে দেওয়া আছে, কিংবা আমাকে পার্সোনাল ভিজিট করে ওদের কাছ থেকে প্রকাশনী স্টলগুলোর প্রত্যেকের কাছ থেকে আমাকে একটা একটা করে ক্যাটালগ নিয়ে আসতে হবে। এরপর যখন ক্যাটালগ গুলো পেয়ে গেলাম, এরপর আমাকে ক্যাটালগ গুলো সর্টিং করতে হবে। দেন ক্যাটালগ গুলো জিহান আপলোড করে দিবে। এখন আমি যখন আমার প্ল্যানিং অনুযায়ী সবগুলো কাজকে ভাগ করে ফেললাম, আচ্ছা এরপর কিন্তু আমার কস্টের একটা পার্ট থাকে, আমার কিছু কস্ট বিয়ার করতে হবে। কস্ট হচ্ছে যেমন মনে করো যখন জিহান ভাইয়া কাজ করতে করতে টায়ার্ড হয়ে যাবে, তখন আমার তাকে একটু চিয়ার আপ করতে হবে। কি করতে হবে এটার জন্য? আমার এটার জন্য তাকে চা কফি খাওয়াতে হবে। প্লাস আমি যে বিভিন্ন প্রকাশনী স্টলে যাব, আমার যে যাতায়াত খরচ এটাকেও আমার ওই অ্যাপের সাথে অ্যাটাচ করে দিতে হবে। তার মানে আমার যাতায়াত খরচ। আচ্ছা, এই যে ছোট ছোট খরচগুলোর নাম লিখলাম,
এটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টিং এটার একটা রিফ্লেকশন আছে। যখন তুমি এর আগে বিভিন্ন সময় অগ্রদত্ত করেছো, অগ্রদত্ত করার সময় বা বহুঘরা যে নবদান বই করার সময় আমরা আপ্যায়ন খরচ লিখতাম না, যাতায়াত খরচ লিখতাম। এই হচ্ছে সেই আপ্যায়ন খরচ এবং যাতায়াত খরচ, এবং এটাকে রিয়েল লাইফে এভাবে ইউজ করা হয়। যখন একটা কাজ আমরা করতে থাকি, আমরা আমাদের ছোট ছোট কস্টগুলোকে ওই বড় কাজটার সাথে অ্যাটাচ করে দিই, যাতে করে আমাদের নিজের পকেট থেকে টাকাটা না খরচ হয়, যাতে করে আমাদের যেটা মূলধন আমরা ক্যাপিটালাইজ করতে পারি, অর্থাৎ আমাদের যে ব্যবসার প্রতিষ্ঠান তার কাছ থেকে এই টাকাগুলোকে আমরা আদায় করে নিতে পারি। এই জন্য আমরা এই ছোট ছোট খরচগুলোকে ওই অগ্রদত্ত বা খুচরা নগদান বইতে লিখতাম। আচ্ছা, এখন চলে যাই পরবর্তী টপিকে। যেহেতু আমি এই এতগুলো খরচের কথা বলে ফেললাম, এতগুলো স্টেপের কথা বলে ফেললাম, এই স্টেপগুলো একটা ছোট অ্যাপ বানানোর ক্ষেত্রে যেরকম প্রয়োজন, একটা বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানে অনেক উৎপাদন করার ক্ষেত্রেও এটা প্রয়োজন। এবং এটা ছিল পরিকল্পনা বা প্ল্যানিং এর একটা ছোট্ট অ্যাপ্লিকেশন। সো একটু দেখে নিই আমাদের কমেন্ট সেকশনে আর আমাদের সাথে কে কে আছো। ওকে, সো আমাদের সাথে আর অনেকে জয়েন করছো বিভিন্ন জায়গা থেকে, খুলনা থেকে, আর আরো বলছো কুমিল্লা থেকে আছো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কুমিল্লা থেকে আরো একজন জয়েন করেছো আমাদের সাথে। এক্স্যাক্টলি, তোমরা আমাদেরকে বলে দাও যে কোথা থেকে জয়েন করছো, তাহলে আমাদের ভালো লাগবে জানতে পেরে যে আমাদের সাথে যারা ক্লাস করছো তারা ঠিক কতটুকু দূর থেকে আমাদের সাথে জয়েন করেছো। এখন কথা বলবো পরিকল্পনার বিভিন্ন ভাগ নিয়ে। ওকে, সো পরিকল্পনার প্রথম যে ভাগটা সবচেয়ে ইজি, সেটা হচ্ছে সময় ভিত্তিক। সময় ভিত্তিকটা খুবই ইজি। সময় ভিত্তিকটা আমার মনে হয় এটা সবাই মোটামুটি পারো। সময় ভিত্তিকটা হচ্ছে তিন ধরনের হয়, একটা হয় স্বল্প, একটা মধ্যম, একটা দীর্ঘ। স্বল্প, মধ্যম, দীর্ঘটা মনে রাখার জন্য আমি শুধু মনে রাখতাম একটা হচ্ছে এক, একটা 1 থেকে 5, একটা 5-এর বেশি। অর্থাৎ তুমি যখন বলছো স্বল্প, তখন শুধু মনে রাখো 1। যখন বলছো মধ্যম, তখন মনে রাখো 1 থেকে 5। আর যখন বলছো দীর্ঘ, তখন 5-এর বেশি, অর্থাৎ 1-এর কম। এটা হচ্ছে 1 থেকে 5 বছর, আর এটা হচ্ছে 5-এর বেশি। এটা ছিল একটা সময়কাল, আর এটা ছিল পরিকল্পনার টাইপ। তার মানে যে পরিকল্পনাটা 1 বছরের কম সময়ের মধ্যে হবে সেটাকে আমি বলছি স্বল্প, যেটা হবে 1 থেকে 5 বছরের মধ্যবর্তী সেটা মধ্যম, এবং 5-এর বেশি হলে সেটাকে আমি বলছি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা। সো এই সময়ভিত্তিক পরিকল্পনাটা ছিল সবচেয়ে ইজি, যেটা কিনা আমরা সহজেই মনে রাখতে পারি। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে প্রকৃতি ভিত্তিক। প্রকৃতি ভিত্তিকটা নিয়ে অনেকের মধ্যে প্রবলেম হয়, যে প্রকৃতি ভিত্তিকটার এক্সাম্পল অনেকে মনে রাখতে পারে না। তো সেই প্রকৃতি ভিত্তিকটা আমরা আজকে দেখব। প্রথমত দেখব গোল। গোল হচ্ছে যখন তুমি বলো যে বাংলায় লক্ষ্য। আমরা বলে থাকি আমার ব্যবসার একটা লক্ষ্য আছে, তাই না? আমি যেমন আমরা বলে থাকি 10 মিনিট স্কুল কি করে, 10 মিনিট স্কুলের লক্ষ্য হচ্ছে যে আমরা শিক্ষাকে বিনামূল্যে যত ফাস্ট সম্ভব, অর্থাৎ যত দ্রুত সম্ভব সবার কাছে পৌঁছে দিব। বিনামূল্যে কথাটা বলার রিজন হচ্ছে যখন তুমি ফ্রি বসে এত দূর থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তোমরা আমাদের সাথে জয়েন করছো এবং আমাদের ওয়েবসাইট থেকে অনেক ইম্পর্টেন্ট টিউটোরিয়াল নিয়ে যাচ্ছ এবং আমাদের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছো, প্র্যাকটিস টেস্টে বসতে পারছো, প্র্যাকটিস টেস্ট থেকে তুমি বিভিন্ন ভুল জানতে পারছো। এই ব্যবস্থাটা একটা যুগান্তকারী ব্যবস্থা, এবং এই ব্যবস্থাটা করার জন্য 10 মিনিট স্কুল লক্ষ্য করে নিয়েছিল যে আমার লক্ষ্য হচ্ছে আমি এই জিনিসটাকে বাস্তবায়িত করব, যে শিক্ষাটা যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কেউ যাতে ফ্রিতে বসে পেতে পারে। এই লক্ষ্যটা যাওয়ার জন্য আমরা বলে থাকি, ব্যবসার ভাষায় আরেকটা ওয়ার্ড বলা হয়, সেটা হচ্ছে ভিশন, আরেকটা ওয়ার্ড বলা হয় মিশন। ভিশন আর মিশন, ভিশন আর মিশনের মধ্যে বলা হয় যে ভিশন হচ্ছে তুমি তোমার প্রতিষ্ঠানকে 5 বছর পর যেখানে দেখতে চাও, অর্থাৎ ইন 5 ইয়ার্স। তুমি তোমার ব্যবসার প্রতিষ্ঠানকে 5 বছর পর যেখানে দেখতে চাও সেটা হচ্ছে তোমার ভিশন। আর মিশন হচ্ছে হাউ টু গেট দেয়ার, হাউ টু গেট দেয়ার। তুমি 5 বছর পর তোমার ব্যবসা প্রতিষ্ঠানকে যেখানে দেখতে চাও, তুমি সেখানে কিভাবে যাবে, এটা করার জন্য তোমাকে ছোট ছোট অনেকগুলো প্ল্যান করতে হয়। সেই ছোট ছোট প্ল্যানগুলোকে আমরা বলে থাকি মিশন। আর এই মিশনগুলা, এই সবগুলো ছোট ছোট প্ল্যানের সমষ্টি যখন তোমাকে 5 বছর পর তুমি, সে ফর এক্সাম্পল তুমি 5 বছর পর তোমার ব্যবসা প্রতিষ্ঠানকে
কস্ট লিডার হিসেবে দেখতে চাও। তুমি দেখতে চাও যে তোমার ব্যবসায় প্রতিষ্ঠান যে প্রোডাক্টটা বানাচ্ছে, যে পণ্য বানাচ্ছে, এই পণ্যটা সবচেয়ে কম মূল্যে বাজারে পাওয়া যায়, সবচেয়ে কম মূল্য। আচ্ছা, সবচেয়ে কম মূল্যতে যদি তুমি তোমার বাজারে একটা প্রোডাক্ট সেল করতে চাও, এর মানে হচ্ছে সবচেয়ে কম মূল্যে সেল করেও যাতে তোমার সবচেয়ে বেশি পরিমাণে মুনাফা হয়, এই জিনিসটা তোমাকে মেক শিওর করতে হবে। এর মানে কি, তোমার খরচের দিক থেকে তোমাকে এমন ভাবে খরচ করতে হবে যাতে করে এর থেকে কমে আর কেউ বাজারে খরচ করে সেম প্রোডাক্ট বানাতে না পারে। তাহলে কি হবে, যদি তার খরচ কমে যায় তাহলে তার প্রফিট বেড়ে যাবে। বিকজ আমরা সবাই জানি, যখন আমরা বলে থাকি যে বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্য থেকে আমি কি করি, আমার উৎপাদন খরচ বিয়োগ করি। আচ্ছা, উৎপাদন খরচ বিয়োগ করে দিলে আমার জন্য থাকে আমার মুনাফা, যেই মুনাফার জন্য তুমি ব্যবসায় করছো। এখন তুমি সবসময় চেষ্টা করো খরচটাকে সব থেকে কম রাখার। খরচ যত কম, মুনাফা তত বেশি। এই একটা সিম্পল ইকুয়েশন বোধহয় আমাদের বুঝতে কারো কোনো সমস্যা নাই। যেহেতু তোমরা অ্যাকাউন্টিং করো, তো তোমরা অলরেডি জানো যে আমরা খরচটাকে সবসময় কম রাখার চেষ্টা করি যাতে করে আমার মুনাফাটা বেশি হয়। এটা করার রিজন হচ্ছে, আচ্ছা যারা আমাদের সাথে অলরেডি ক্লাস করছো এতক্ষণ পর্যন্ত, যেহেতু আমরা একটা ইম্পর্টেন্ট টপিক পড়ছি, আমি একটু চেক করে আসি কমেন্ট সেকশনে কারা কারা আছে এবং তাদের কি কি কোয়েশ্চেন আছে। আচ্ছা, নোমান কোয়েশ্চেন করেছো, ভিশনের মধ্যে 5 বছর কি স্পেসিফিক নাকি এর চেয়েও কম বেশি হতে পারে? 5 বছর আমি লিখেছি ঠিকই, আসলে এখানে 5 বছর হতে হবে এমন কোনো কথা নেই। 5 বছর লেখার কোনো রিজন নাই। এখানে তুমি 5 কেন, তুমি যদি বলতে চাও যে ফর এক্সাম্পল এটা আসলে গোলের সাথে মিলানোর দরকার নেই। তুমি বলতে পারো 3 ইয়ার্স, তুমি বলতে পারো 4 ইয়ার্স, 5 ইয়ার্স, 10 ইয়ার্স বলতে পারো, 20 ইয়ার্স বলতে পারো। ভিশনের ক্ষেত্রে কখনো বলা হয়নি যে ভিশনটাকে তোমার 5 বছরের পরেই হতে হবে। এটা ইটস নট গোল, ঠিক আছে? এটাকে গোলের সাথে মিলানোর প্রয়োজন নাই। না, তুমি যেটা কোয়েশ্চেন করেছিলে 5 বছর কিনা, না, এখানে অ্যান্সার হচ্ছে 5 বছর বলে কিছু নাই। আচ্ছা, আর কোয়েশ্চেন করেছো যে আমি কলেজে ইটালি থেকে, আচ্ছা আমাদের সাথে ইটালি থেকে জয়েন করেছো হিমেল, থ্যাংক ইউ সো মাচ হিমেল আমাদের সাথে জয়েন করার জন্য এত দূর থেকে। আর যারা আমাদেরকে এখন জানাওনি কোথা থেকে জয়েন করছো, তারাও জানিয়ে দিতে পারো। আর কুমিল্লা থেকে বলছো, আচ্ছা নেট ইউজ করো স্লো। আচ্ছা, অনেকেই বলছো যে তাদের ভিডিওটা একটু স্লো যাচ্ছে, তো যাদের স্লো যাচ্ছে তারা একটু তাদের যে ডিভাইসটা একটু রিস্টার্ট দিয়ে দেখতে পারো, আমার মনে হয় তোমাদের এই প্রবলেমটা চলে যাবে। সো যেটা বলছিলাম কথা, সেটাতে আবার ফেরত যাচ্ছি যে যখন বলছিলাম 3, 4, 5 বছর, দ্যাট মিনস যে কোনো একটা নাম্বার অফ ইয়ার্স এর মধ্যে তুমি নিজেকে কোথায় দেখতে চাও। সে ফর এক্সাম্পল 10 ইয়ার্স। সো এটা ছিল ভিশন। আচ্ছা, আমি চলে যাই আমাদের পড়ায়, যেটা বলছিলাম বিক্রয় মূল্য থেকে খরচ বাদ দিলে মুনাফা থাকে। সবসময় আমাদের লক্ষ্য থাকে খরচটাকে সবচেয়ে কম রাখার, যাতে করে মুনাফাটা সবসময় বেশি থাকে। এর মানে হচ্ছে তুমি যদি এরকম করতে পারো যে তোমার ব্যবসার প্রতিষ্ঠানে, তোমার ইন্ডাস্ট্রিতে যতগুলো সিমিলার ব্যবসা আছে এর মধ্যে যদি তুমি বলো যে তুমি কলম উৎপাদন করছো, সে তুমি এটা উৎপাদন করছো, এই কলমটা উৎপাদন করার জন্য তোমার যা যা খরচ হচ্ছে, এটা যদি বাজারে আর যারা এরকম সিমিলার কলম বানাচ্ছে ওদের মধ্যে থেকে সবচেয়ে কম হয়, তাহলে তোমার মুনাফাটা হবে সব থেকে বেশি। এবং এটাই ব্যবসায়ীদের মূল লক্ষ্য থাকে। তোমার যদি এটা হয়ে থাকে, তোমার একটা ভিশন, তোমার যদি বলে থাকো এটা তোমার জন্য একটা ভিশন, তাহলে এই ভিশনে যাওয়ার জন্য তোমার অনেকগুলো ছোট 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 প্ল্যান করতে হবে। কি করতে হবে? তোমাকে বিভিন্ন সময় তোমার যে সাপ্লায়ার থাকে, যাদের কাছ থেকে তুমি তোমার ম্যাটেরিয়াল কিনে থাকো, অর্থাৎ তোমার কাঁচা মাল কিনে থাকো, আচ্ছা সেই কাঁচা মাল যাদের থেকে কিনে থাকো, সাপ্লায়ার থেকে বিভিন্ন সময় চেঞ্জ করে দেখতে হবে যে কোন সাপ্লায়ারের কাছ থেকে সবচেয়ে কম মূল্যে তুমি কাঁচামাল কিনতে পারো। যে সাপ্লায়ার সব থেকে কম মূল্যে তোমাকে কাঁচামাল দিবে, যদি তুমি তাকে একদম স্থায়ীভাবে তার কাছ থেকেই তোমার জিনিসগুলো মানে কাঁচামালগুলো কিনে নিতে পারো, তাহলে তোমার প্রত্যেক বছর তোমার মুনাফা সব থেকে বেশি হবে তোমার ইন্ডাস্ট্রিতে অন্য সব কম্পিটিটরদের মধ্যে থেকে। তাহলে এই যে প্রত্যেকবার সাপ্লায়ার চেঞ্জ করছো, এটা তোমার জন্য একটা প্ল্যান ছিল। এই মিশনটা ফলো করে 10 বছর পর তুমি নিজেকে কস্ট লিডার হিসেবে দেখতে পাচ্ছ, অর্থাৎ কস্টিং খরচের দিক থেকে তুমি বাজারের লিডার। তোমার থেকে কম খরচে কেউ তোমাকে এই পেনটা বানিয়ে দিতে পারবে না। এই দিক দিয়ে তুমি সাকসেসফুল। সো এটা ছিল আমাদের জন্য প্রকৃতি ভিত্তিক একটা প্ল্যানিং, অর্থাৎ পরিকল্পনার একটা ছোট এক্সাম্পল। এখন আমরা দেখব প্রতিষ্ঠান ভিত্তিক। প্রতিষ্ঠান ভিত্তিক হচ্ছে, আচ্ছা প্রতিষ্ঠান ভিত্তিক পরিকল্পনা।
প্রতিষ্ঠান ভিত্তিক থেকে বিভিন্ন সময় তোমাদেরকে এমসিকিউ কোয়েশ্চেন করা হয়। আচ্ছা, প্রাতিষ্ঠানিক লিখতে পারো, ওকে। প্রতিষ্ঠান ভিত্তিক বা প্রাতিষ্ঠানিক পরিকল্পনা। প্রাতিষ্ঠানিক পরিকল্পনাটা হতে পারে, আচ্ছা, প্রাতিষ্ঠানিক পরিকল্পনাটা এমন না যে তোমার ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য একেবারে ফিক্স। প্রাতিষ্ঠানিক পরিকল্পনার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকম করা হয়। তো ইন জেনারেল আমরা সার্বজনীনভাবে যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে মাস্টার প্ল্যান বা মাস্টার প্ল্যানিং হচ্ছে যেটা কিনা তোমার পুরো ব্যবসায়ের জন্য সার্বিকভাবে করা হয়। আর সেকেন্ড হচ্ছে রিজিওনাল প্ল্যানিং। রিজিওনাল প্ল্যানিং হচ্ছে আঞ্চলিক প্ল্যানিং, অর্থাৎ আঞ্চলিক পরিকল্পনা। আর পরবর্তীতে একদম লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল। আচ্ছা, এখন বলি মাস্টার প্ল্যান, রিজিওনাল এবং ডিপার্টমেন্টাল বলতে ঠিক কি বোঝানো হচ্ছে। সার্বিক প্ল্যান বা মাস্টার প্ল্যান হচ্ছে যখন তুমি তোমার ব্যবসায়ের জন্য ওভারঅল, ব্যবসায় বিভিন্ন ধরনের একটা ব্যবসায় বিভিন্ন ধরনের অঞ্চল থাকতে পারে, হতে পারে সেটা একটা এমএনসি, রাইট? এমএনসি না হতে পারে একটা লোকাল একটা যে কোনো ধরনের প্রতিষ্ঠান হতে পারে। আবার যে কোনো একটা ব্যবসায় প্রতিষ্ঠানে অনেকগুলো ব্রাঞ্চ থাকে। সে ফর এক্সাম্পল ধানমন্ডিতে একটা, বনানীতে, ফার্ম গেটে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তোমার ব্রাঞ্চ থাকতে পারে। আবার একটা প্রতিষ্ঠানের অনেকগুলো ডিপার্টমেন্ট থাকতে পারে। ওভারঅল যখন একটা প্রতিষ্ঠানের জন্য কোনো একটা প্ল্যান করা হয়, একটা পরিকল্পনা করা হয়, সেটাকে আমরা বলে থাকি সার্বিক পরিকল্পনা। আবার রিজিওনাল পরিকল্পনাটা কি? রিজিওনাল পরিকল্পনা হচ্ছে যখন তুমি একটা এমএনসি কথা বলি, যেমন তোমার মাল্টি ন্যাশনাল কোম্পানিজ। মাল্টি ন্যাশনাল কোম্পানিজের মধ্যে অনেকগুলো হয় কি, যে মনে করো তোমার ইউনিলিভার বা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, এদের কি হয়, এদের বিভিন্ন জায়গায়, সে ফর এক্সাম্পল ইন্ডিয়া, বাংলাদেশ, কানাডা, বিভিন্ন দেশে এদের বিভিন্ন ধরনের ব্রাঞ্চ থাকে, তাই না? খেয়াল করে দেখো, প্রত্যেকটা দেশের জিওগ্রাফি আলাদা, ভৌগোলিক পরিসীমা আলাদা। এই কারণে প্রত্যেকটা দেশের মানুষের ডেমোগ্রাফি আলাদা, অর্থাৎ মানুষের পছন্দ অপছন্দ। ডেমোগ্রাফি হচ্ছে যখন কিনা তুমি মানুষের জীবন মৃত্যু, তাদের পছন্দ অপছন্দ, তাদের টাকা পয়সার ইকোনমিক যে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থাকে, আবার মনে করো তাদের পেশা, এগুলোর ভিত্তিতে যখন তুমি তাদেরকে আলাদা করছো তখন তুমি সেটাকে বলে থাকছো যে এটা হচ্ছে আমাদের ডেমোগ্রাফি। সো যখন একটা দেশ আলাদা আলাদা হয়ে যায় তখন বিভিন্ন দেশের জন্য আমার ডেমোগ্রাফিটাও না ডিফারেন্ট হয়। সো এই ডিফারেন্ট ডেমোগ্রাফির জন্য তোমাকে প্ল্যানিংটাও সেভাবে করতে হয়। যেমন ইন্ডিয়াতে একটা ছুটি হয় নাম দিওয়ালি, আবার বাংলাদেশে কি হয় আমাদের ঈদ, কানাডার জন্য ক্রিসমাস। সো এই যে বললাম এক একটা জায়গার জন্য এক এক ধরনের ছুটি বা হলিডে, দ্যাট মিনস ওইখানকার মানুষদের সাথে যখন তুমি কাজ করছো সেখানে তোমার যারা এমপ্লয়ি আছে তাদের জন্য নিশ্চয়ই তোমার প্ল্যানিংটা ডিফারেন্ট হবে, তাদের জন্য তোমার বোনাস প্ল্যান ডিফারেন্ট হবে, তাদের হলিডে প্ল্যান ডিফারেন্ট হবে, তাদের ওয়ার্ক স্কেডিউল ডিফারেন্ট হবে। এই যে ছোট একটা চেঞ্জ, এই চেঞ্জটা তোমার হচ্ছে এক একটা রিজনের উপর বেসড করে। রিজনটা হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ এবং কানাডা। ফর এক্সাম্পল, পরবর্তীতে দেখাচ্ছি আমাদের ডিপার্টমেন্টাল যা যা চেঞ্জেস আসতে পারে। যেমন এই যে বললাম একটা এমএনসি কোম্পানি, ফর এক্সাম্পল ইউনিলিভারের বাংলাদেশে, আচ্ছা ইউনিলিভার বিডি, ঠিক আছে, ইউনিলিভার বাংলাদেশে যখন কাজ করছে তখন ওদের অনেকগুলো ডিপার্টমেন্ট হয়। ফর এক্সাম্পল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট। খুব ইম্পর্টেন্ট যা ডিপার্টমেন্ট আছে সেগুলো বলে দিলাম। এর বাইরে আরো অনেক ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট থাকতে পারে ওদের রিজনের উপর বেস করে। এখন এই প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা সময়, অর্থাৎ একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য, হতে পারে সেটা এক মাস, তাদের কিছু বাজেট প্ল্যানিং থাকে, তাই না? হতে পারে সেটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, সে ফর এক্সাম্পল ইউনিলিভার বাংলাদেশ অ্যাকাউন্টিং, ওদের যে ডিপার্টমেন্টের জন্য যা যা খরচ, ওদের ডিপার্টমেন্টে যারা এমপ্লয়ি আছে তাদের জন্য সে ফর এক্সাম্পল 5 লাখ, যারা ম্যানেজমেন্টে আছে তাদের জন্য সে ফর এক্সাম্পল 15 লাখ, এরকম সে ফর এক্সাম্পল মার্কেটিং এ 20 আর ফাইন্যান্সে দিলাম 25। প্রত্যেকটা আমি যে ভাগগুলো দেখালাম এটা হচ্ছে প্রত্যেকটা মাসে ওদের নিজস্ব এমপ্লয়ীদের জন্য যা যা খরচ হচ্ছে। এখন এই খরচগুলোর জন্য নিশ্চয়ই তাদেরকে আগে থেকে একটা ছোট প্ল্যান করতে হয়। এই যে একটা ডিপার্টমেন্ট ওয়াইজ প্ল্যানিং প্রত্যেক মাসের জন্য, প্রত্যেক মাসের ডিপার্টমেন্ট ওয়াইজ প্ল্যানিংটা হচ্ছে ডিপার্টমেন্টাল প্ল্যানিং। অর্থাৎ আমি আমার প্রতিষ্ঠানের ডিপার্টমেন্টের উপর বেস করে একেবারে ব্রেকডাউন, একদম ছোট্ট পর্যায়ে প্ল্যানিং করলাম। আচ্ছা, সো এটা ছিল আমাদের প্রাতিষ্ঠান ভিত্তিক পরিকল্পনা।
এখন দেখব আমাদের সংগঠন ভিত্তিক পরিকল্পনা। আচ্ছা, এখন একটু দেখে নিই আমাদের সাথে যারা ক্লাসে আছো তাদের কি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাদের কাছ থেকে। আচ্ছা, রংপুর থেকে আমাদের সাথে জয়েন করেছো মোস্তাকিম, থ্যাংক ইউ সো মাচ। আর আচ্ছা, সিফাত প্রশ্ন করেছিলে ভিশন আর মিশনের মধ্যে পার্থক্য। আশা করি এতক্ষণে তুমি তোমার অ্যান্সারটা পেয়ে গেছো, আমি ঠিক একটু আগে এটা বলেছিলাম। আর আচ্ছা, আমাদের সাথে তাহির ইসলাম, তিনি একজন এসএসসি এর স্টুডেন্ট, তিনি আমাদের সাথে জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে, যেখানে আমরা পড়বো সাংগঠনিক। আচ্ছা, আমাদের সাথে যারা ক্লাসে জয়েন করেছো, যারা এখন পর্যন্ত নিজেদের বন্ধুদেরকে নিয়ে আসোনি, তারা কিন্তু অবশ্যই নিজেদের ফ্রেন্ডদেরকে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিও। আর যারা আমাদের সাথে জয়েন করেছো, বিভিন্ন কোয়েশ্চেন করেছো, তাদের কোয়েশ্চেনগুলোর এখন আমরা অ্যান্সার করে দিচ্ছি। এবং যারা এখন পর্যন্ত বন্ধুদেরকে শেয়ার করনি, তারা অবশ্যই নিজেদের ফ্রেন্ডদেরকে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দাও এবং নিয়ে এসো আজকের পরিকল্পনার এই ম্যানেজমেন্ট ক্লাসে। আচ্ছা, সাংগঠনিকের মধ্যে একটা পড়াবো আজকে কৌশল, অর্থাৎ ট্যাকটিক্স। এই কৌশল হচ্ছে যেটা নিয়ে অনেকের প্রবলেম হয় বুঝতে। স্ট্র্যাটেজি একটা, যেটা বুঝতে সমস্যা হয়, একটা হচ্ছে কৌশল এবং আরেকটা হচ্ছে কার্যভিত্তিক পরিকল্পনা। এর মধ্যে ফার্স্টে কৌশলটা দেখানোর রিজন হচ্ছে, কৌশলটা সবচাইতে বেশি গোপনীয় একটা পদক্ষেপ যেটা ব্যবসায়ের ক্ষেত্রে করা হয়। কৌশলটা কখন ব্যবহার করা হয়? কৌশল ব্যবহার করা হয় যখন তোমার বাজারে, সে ফর এক্সাম্পল, তোমার বাজারে কম্পিটিশন খুব বেড়ে গেছে, তোমার প্রতিযোগিতা খুব বেড়ে গেছে। তোমার বাজারে প্রতিযোগিতা যখন বেড়ে যায়, তখন কি হয়? ওরা তখন চিন্তা করে যে আমি কিভাবে এই প্রতিযোগিতাটাকে ট্যাকেল করব। প্রতিযোগিতাকে অর্থাৎ কম্পিটিশনকে ট্যাকেল করার জন্য তারা বিভিন্ন ধরনের প্রমোশনের হেল্প নেয়। বিভিন্ন ধরনের, তখন কি হয়, প্রমোশন ছাড়াও তোমার তখন দেখা যায় যে আমি আমার সাপ্লায়ারকে চেঞ্জ করছি, আমার যে বন্টন প্রণালী থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। আমার বন্টন প্রণালীতে, আচ্ছা, বন্টন প্রণালী কি এটা বলছো তোমরা বুঝতে পারছো, তাও একটু বলে দেই যে উৎপাদক থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত আমার যে একটা লম্বা জার্নি মেনটেন করতে হয়, এই জার্নিটা করে আমার প্রোডাক্ট, যেখানে উৎপাদকের কাছ থেকে হতে পারে সেটা আড়তদার, হতে পারে সেটা আমার খুচরা ব্যবসায়ী, হতে পারে সেটা আমার এজেন্ট, বিভিন্ন জনকে ক্রস করে সে আমার ভোক্তার কাছে পৌঁছায়। এবং এই জার্নিটাকে আমরা বলে থাকি বন্টন প্রণালী। এই বন্টন প্রণালীর ক্ষেত্রে আমি অনেকগুলো চেঞ্জ আনতে পারি। কখন? যখন আমি আমার স্ট্র্যাটেজি, আমার কৌশল বা ট্যাকটিক্স অ্যাপ্লাই করছি। এই ট্যাকটিক্স অনুযায়ী আমি আমার সাপ্লায়ারদেরকে কি করতে পারি? আমার সাপ্লায়ারদের কাছ থেকে, যাদের কাছ থেকে আমি পণ্য নিয়ে আসছি, সেগুলোকে বাজারে নিয়ে আসা পর্যন্ত ট্যাকটিক্স ফলো করে মাঝখানে বন্টন প্রণালীতে যারা থাকে তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারি, তাদেরকে কমিশন দিতে পারি। 5% রেটে কমিশন। 5% রেটে কমিশন দিয়ে বললাম আপনার দোকানে কেবলমাত্র আমার প্রোডাক্ট থাকবে, আর কারো প্রোডাক্ট আপনি রাখবেন না, এবং এটার জন্য আমি আপনাকে 5% কমিশন দিব সেলসের উপর। যদি আমি এটাকে বলি, তাহলে এটা আমার একটা ট্যাকটিক হয়ে গেল না? আমার কম্পিটিটর যারা, ওরা কিন্তু বাজারে এটা জানতে পারবে না। এটা হচ্ছে আমার একটা কৌশল ছিল। কিসের জন্য ছিল? প্রতিযোগিতা মোকাবিলার জন্য। আচ্ছা, এখন দেখাই আমাদের কার্যভিত্তিক আর যা পরিকল্পনা আছে। আচ্ছা, কার্যভিত্তিক পরিকল্পনা হচ্ছে যে কোনো একটা কাজ যখন আমরা করতে যাই, হতে পারে সেটা ক্রয়, হতে পারে সেটা বিক্রয়, সেই ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজ করার জন্য আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিকল্পনা করি। যেমন আমার যারা সাপ্লায়ার হচ্ছে যাদের কাছ থেকে আমরা কাঁচামাল কিনে নিচ্ছি, অর্থাৎ আমার আমি সরবরাহকারী কার কাছ থেকে পণ্য নিব। আবার আমার যারা ভোক্তা থাকবে তাদের কাছে পৌঁছানোর আগে আমি কোন কোন এজেন্টের কাছে যাব, ঠিক কার মাধ্যমে আমি প্রোডাক্টের প্রমোশন করব, সেটা হচ্ছে আমার ক্রয় বিক্রয় বা যে কোনো কার্যভিত্তিক একটা পরিকল্পনা। সো এটা ছিল আমাদের সংগঠন ভিত্তিক পরিকল্পনার একটা ছোট ডেমো। এখন আমরা দেখে নিব একার্থক এবং স্থায়ী পরিকল্পনা। একার্থক আর স্থায়ী পরিকল্পনা নিয়ে অনেকের অনেক প্রবলেম হয়, আমি জানি, এ কারণে আজকে এটাকে একটু সময় দিয়ে পড়াবো। আচ্ছা, যারা আমার সাথে ক্লাস করছো, তারা যারা মনে করছো এখন পর্যন্ত বন্ধুদেরকে ক্লাসে নিয়ে আসতে পারোনি, তারা কিন্তু অবশ্যই তাদেরকে ভিডিওটা শেয়ার করে বলে দিও। আচ্ছা, সো একার্থক পরিকল্পনাটা হচ্ছে যখন একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য বা একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কোনো একটা কাজ করা হয়। আচ্ছা, যারা কমেন্ট সেকশনে আছে একটু চেক করে নিই একবার। আচ্ছা, আমাদের সাথে অনেকেই জয়েন করেছো যে
মুন্না বলেছো পরিকল্পনা কোন ধরনের প্রক্রিয়া? আচ্ছা, পরিকল্পনাটা প্রক্রিয়া না, পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলী, ব্যবস্থাপনার প্রথম কার্যাবলী, এবং এটা হচ্ছে ভবিষ্যৎ মানে সংক্রান্ত একটা কার্য প্রক্রিয়া। তো তোমার যদি প্রক্রিয়া বলতে কি বুঝে থাকো তাহলে এটার অ্যান্সারটা আমি বলবো যে ভবিষ্যৎ সংক্রান্ত কর্ম প্রক্রিয়া। আর আচ্ছা, একজন প্রশ্ন করেছে বাজেট কি ধরনের পরিকল্পনা। আচ্ছা, বাজেট হচ্ছে তোমার জন্য একটা সার্বিক পরিকল্পনা, অর্থাৎ মাস্টার প্ল্যান। আবার বাজেট যদি হয়ে থাকে কোনো একটা প্রকল্প ভিত্তিক, তখন সেটা হবে একার্থ পরিকল্পনা। আর আমরা পরিকল্পনা বলতে বোঝাই যে এই পরিকল্পনাটা সবচেয়ে বেশি নমনীয় হবে, যেটা কিনা সময়ের সাথে ডিপেন্ড, মানে সময়ের সাথে এটাকে তুমি যে কোনো সময় চেঞ্জ করতে পারো, সেই পরিকল্পনাটাকে আমরা বেশি প্রেফার করি। বাজেট এ কারণে দুরকম হয়, একটা হয় স্ট্যাটিক বাজেট, একটা হয় ফ্লেক্সিবল বাজেট। স্ট্যাটিক বাজেট হচ্ছে যখন নাকি তোমার বাজেটটা ফিক্সড হয়ে থাকে, এটাকে কোনো চেঞ্জ করা যায় না। আর ফ্লেক্সিবল বাজেট হচ্ছে যে বাজেটটা সময়ের ভিত্তিতে, চাহিদার ভিত্তিতে পরিবর্তন করা যায়। আচ্ছা, এখন চলে যাচ্ছি আমাদের পড়ায়, যেখানে আজকে আমরা দেখব একার্থ পরিকল্পনা আর স্থায়ী পরিকল্পনা। আচ্ছা, একার্থ পরিকল্পনাটা হচ্ছে, সে ফর এক্সাম্পল আমি বললাম যে আমি আচ্ছা, তোমরা সবাই নিশ্চয়ই 10 মিনিট স্কুল কার্নিভালের কথা শুনেছিলে, তাই না? 10 MS কার্নিভাল। 10 MS কার্নিভালটা কিন্তু আমাদের প্রতিদিন করা হয় না, রাইট? আমাদের কিন্তু এটা প্রতিদিন ওয়েবসাইটে যেমন ভিডিও আপলোড করা হয়, এরকম কিন্তু কোনো কাজ নয়। সো এই যে বললাম 10 MS কার্নিভাল, এটা কিন্তু আমাদের জন্য ছিল একটা একার্থ পরিকল্পনা, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় করা, নির্দিষ্ট সময় করা যেসব কাজ, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য যেসব পরিকল্পনা করা হয়, সেটাকে আমরা বলে থাকি একার্থ পরিকল্পনা। যেমন হতে পারে তুমি তোমার ব্যবসায়ের জন্য, এখন যদি আমরা ব্যবসার পার্সপেক্টিভে বলি তাহলে বলবো একার্থ পরিকল্পনা হচ্ছে যখন আমি বলছি যে আমি ফেসবুক কন্টেস্ট, সবাই নিশ্চয়ই এটার নাম শুনেছো, ইদানিংকাল বিভিন্ন ধরনের প্রোডাক্ট যখন বাজারে আসে, ওরা কি করে প্রমোশন করার জন্য ছোট ছোট প্রমোশন চালায়। যেমন একটা হয় ফেসবুক কন্টেস্ট, ফেসবুকের মধ্যে ওরা বলে থাকে সেলফি তুলে আপলোড করো, সেলফি আপলোড। সেলফি আপলোড করবো কিসের সাথে? সেলফি আপলোড করবো তার সেই প্রোডাক্টের সাথে। এবং এটা ইদানিংকাল খুব হচ্ছে, তোমরা সবাই এটার সাথে মোটামুটি পরিচিত, ফেসবুক কন্টেস্ট। এই যে বললাম ফেসবুক কন্টেস্ট, ফেসবুক কন্টেস্ট করার জন্য একটা ফেসবুকে পেজ খোলা হয়। এই ছোট্ট পেজের মধ্যে তোমার এই সংক্রান্ত কন্টেস্টটা চালানো হয়। সবাই কি করে? সবাই ওই ফেসবুকের পেজের মধ্যে বিভিন্ন ধরনের সেলফি আপলোড করে থাকে। এই যে বললাম একটা ছোট প্রমোশন হচ্ছে, এটা আমার জন্য একটা একার্থ পরিকল্পনা। কেন? কারণ এই একার্থ পরিকল্পনাটাতে এই পেজ ম্যানেজ করার জন্য আমাকে একজন ব্যক্তি নির্ধারণ করতে হয়, যে ব্যক্তি কিনা প্রত্যেক মিনিটে এটা সব এই পেজটা সম্পর্কে ম্যানেজমেন্টের কাজ করবে। এই পেজটাকে সে ম্যানেজ করবে, যে কোনো ধরনের কোয়েরি, যে কোনো ধরনের রিপ্লাই এর জন্য এই লোকটা কাজ করবে। আবার এই পেজটা চালানোর জন্য নিশ্চয়ই আমাকে একটু বেশি পরিমাণে ডেটা লাগবে, সো সেই ডেটার জন্য আমার কিছু বেশি পরিমাণে খরচ হবে। অর্থাৎ এই ফেসবুক কন্টেস্টে চালানোর জন্য আমাকে আকস্মিকভাবে কিছু খরচ বিয়ার করতে হচ্ছে, অর্থাৎ কিছু কস্ট বিয়ার করতে হচ্ছে। আবার এটার জন্য যেহেতু আরেকটা নতুন লোক নিয়োগ দিচ্ছ, সো তোমাকে এই লোকটার জন্য কিছু এক্সট্রা খরচ তোমাকে বিয়ার করতে হচ্ছে। এই কারণে বলা হয় একার্থ পরিকল্পনাটা একটু এক্সপেন্সিভ হয়। স্থায়ী পরিকল্পনাটা তাহলে কোনটা? যখন বলছিলাম একটা প্রোডাক্ট লঞ্চের জন্য তুমি ফেসবুক কন্টেস্ট করছো, এটা তোমার জন্য একটা একার্থ পরিকল্পনা ছিল, তাহলে আমার স্থায়ী পরিকল্পনা কোনটা? স্থায়ী পরিকল্পনা হচ্ছে, সে ফর এক্সাম্পল তুমি তোমার পণ্য, আচ্ছা এই কার্টুনটা মুছে দাও। যে স্থায়ী পরিকল্পনা দেখি, স্থায়ী পরিকল্পনা হচ্ছে যখন সবাই জানো যে আমরা আমাদের উৎপাদিত পণ্য, যেহেতু একটু অ্যাকাউন্টিং নিয়ে কথা বলছি, যে তুমি যখন তোমার উৎপাদিত পণ্যটা মজুদ রাখছো, মজুদটা বিভিন্নভাবে করা হয়। ওকে, যেহেতু আমরা একার্থ পরিকল্পনাটা শিখে ফেললাম, সো তাহলে এখন একটা ছোট এক্সাম্পল দেখে ফেলি, তোমাদের জন্য একটা ছোট প্রশ্ন রেডি করি। প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি একার্থ পরিকল্পনা, এটা আমাকে একটু বলো। আর নিচের কোনটি একার্থ পরিকল্পনা? আচ্ছা, তোমাদের জন্য আমার মনে হয় একটা অপশন রেডি করে দিলে খুব সুবিধা হয়, সো তোমাদের জন্য একটা অপশন রেডি করে দেই। আচ্ছা, এখন অপশন দেওয়ার জন্য একটা সিচুয়েশন বলে নেওয়া উচিত। আচ্ছা, বিভিন্ন ধরনের বইমেলায় বিভিন্ন ধরনের প্রকাশকরা স্টল দেয়, তাই না? মেলায় বিভিন্ন ধরনের স্টল দেয়, তো সেসব স্টল দিয়ে তারা তাদের বইগুলোকে সেখানে বিক্রি করেন। আচ্ছা, প্রকাশনীর কাজ কি? প্রকাশনীর কাজ হচ্ছে বই ছাপানো। এখন তুমি আমাকে বলো, একটা প্রকাশনীর পার্সপেক্টিভ যদি আমি বলে থাকি যে ফর এক্সাম্পল
সাকিব প্রকাশনী, পাবলিকেশনস, সাকিব পাবলিকেশনস। আচ্ছা, এই সাকিব পাবলিকেশনস, এই সাকিব পাবলিকেশন যদি একটা বইমেলা যায় তাহলে তার জন্য একার্থক পরিকল্পনাটা নিচে কোনটা? অপশন এ বইমেলায় অংশগ্রহণ, আর অপশন বি বই ছাপানো। আমাকে একটু কমেন্ট সেকশনে মেনশন করে বলো যে এই সাকিব পাবলিকেশনের জন্য একার্থক পরিকল্পনা কোনটা হবে। ফার্স্টলি বলে ফেললাম সাকিব একটা পাবলিকেশনস এর নাম। পাবলিকেশনস এর কাজ কি এটা সবাই জানি। এখন পাবলিকেশনসটা একটা বইমেলায় অংশগ্রহণ করবে। বইমেলা নিশ্চয়ই সারা বছর জুড়ে হয় না, এটা একটা নির্দিষ্ট সময় হয়। তাহলে এখন বলো বইমেলায় অংশগ্রহণ করাটা নাকি বই ছাপানো, কোনটা তার জন্য একার্থক পরিকল্পনা? আমি ওয়েট করছি তোমার কমেন্টের জন্য। আশা করি কমেন্টটা দেখে বুঝতে পারবো এই টপিকটা নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। ওকে, রাইট অ্যান্সারটা পাচ্ছি। ফারহা কাব্য দুজনই ফার্স্টে বলেছো যে ফার্স্ট অ্যান্সার হচ্ছে এ হচ্ছে রাইট অ্যান্সার, যেটা কিনা বই মেলায় অংশগ্রহণ করা। কেন? বিকজ আমি তোমাদেরকে একটু একটু করে হিন্ট দিয়ে যাচ্ছিলাম যে যেহেতু একটা পাবলিকেশনস এর কাজ হচ্ছে বই ছাপানো, তাই না? আর বই মেলাটা হয় কেবলমাত্র ফেব্রুয়ারি মাসে। এখন তুমি বই মেলায় অংশগ্রহণ করছো, সে ফর এক্সাম্পল জানুয়ারি মাসে তো বইমেলা থাকবে না, তাহলে জানুয়ারি মাসে তুমি কি করবে? বই ছাপাবে। মার্চ, এপ্রিল, মে সব মাসে তুমি বই ছাপাচ্ছ, বিকজ তোমার ব্যবসায়ের টাইপটা হচ্ছে পাবলিকেশনস, সো তোমাকে সবসময় বই ছাপানোর কাজই করতে হবে। ওয়ারএজ বই মেলা হচ্ছে তোমার জন্য একটা লাইফ টাইম অপরচুনিটি যে তুমি বছরে একবার এটাতে করতে পারছো। সব পাবলিকেশন সববার যে করছে তাও কিন্তু না। অনেক পাবলিকেশন সে ফর এক্সাম্পল এই বছর করলো, আগামী বছর করবে না, আরো এক বছর পর করবে। সো এই যে বললাম বইমেলায় অংশগ্রহণ করছো, এটা তোমার জন্য ছিল একটা একার্থক পরিকল্পনা। সো কনগ্রেচুলেশনস যারা বুঝতে পেরেছো। সো আমি একটু দেখে নিই আর কি কে রাইট অ্যান্সারটা আমাদেরকে বলেছো। এআর হোসেন বলেছো বি। এআর হোসেন, বই ছাপানোটা কেন রাইট অ্যান্সার হবে না এটা আমি জাস্ট এখনই বলে দিয়েছি, তো আশা করি এরপর তোমার কোনো কনফিউশন হবে না। লিমন বলেছো এ, তন্ময় বলেছো এ। থ্যাংক ইউ সো মাচ। তন্ময় আমাদের প্রিভিয়াস ক্লাসেও কিন্তু রাইট অ্যান্সার করেছিল ফ্রেন্ডস। সো তোমরা যারা এখন পর্যন্ত জানতে পারোনি যে কারা কারা রাইট অ্যান্সার করছে এবং তোমাদের সাথে কম্পিটিশনে এগিয়ে যাচ্ছে, সো তন্ময়ের নামটা আমার মনে হয় তোমাদেরকে জানিয়ে রাখা ভালো। আচ্ছা, রাসেল বলেছো নাম্বার 1। আচ্ছা, রাসেল নাম্বার 1 বলেছো, মেবি তুমি বুঝেছো এ। আচ্ছা, তোমার রাইট অ্যান্সার আমি নিচ্ছি। আর এরপর বলেছো বি বলেছো পথিক। আচ্ছা, আম্মান বলেছো এ এক্স্যাক্টলি। পলাশ বলেছো, আব্দুল আলিমও রাইট অ্যান্সার দিয়েছে। সিফাত বলেছো রাইট অ্যান্সার এ। আসিফ বলেছো এ। অন্তর বলেছো। থ্যাংক ইউ সো মাচ গাইস। সো এখন চলে যাচ্ছি আমাদের স্থায়ী পরিকল্পনায়। আচ্ছা, স্থায়ী পরিকল্পনাটা নিয়ে এখন একটু দেখবো, যেহেতু রাইট অ্যান্সারটা তোমরা সবাই বুঝতে পেরেছো। সো আমি ধরে নিচ্ছি যে একার্থক পরিকল্পনাটা থেকে আর কারো কোনো কনফিউশন নেই। সো এখন পড়বো স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনাটা হচ্ছে তোমার ব্যবসায়ের জন্য। দেখো তুমি ব্যবসার জন্য কি কি কাজ করো? ক্রয় করো, বিক্রয় করো, ব্যবস্থাপনার কাজ করো, কোম্পানিটাকে তুমি চালানোর কাজ করছো, তাই না? এই ব্যবসাটাকে চালানোর জন্য তোমাকে যা যা কাজ করতে হয়, এই কাজগুলো কিছু কিছু কাজ এরকম হয় তোমাকে জীবনে একবার ডিসাইড করতে হয় কি করব, দেন প্রত্যেক বছর সেটা রিপিটেডলি করা হয়। যখন কোন একটা কাজ রিপিটেডলি করা হবে অর্থাৎ পুনরাবৃত্তি হবে, তখন আমরা সেই কাজটিকে বলবো স্থায়ী পরিকল্পনা। আর যে কাজগুলো একবার হবে আর কখনো এটা রিপিট করা হবে না, ওয়ান টাইম ইউজ, তখন আমরা সেটাকে বলবো একার্থক পরিকল্পনা। তো এই স্থায়ী পরিকল্পনাটা যেটা বলছিলাম আমাকে বারবার রিপিটেডলি করতে হবে। এই রিপিটেড কাজটা কি এটা বলার জন্য তোমাকে একটা ছোট এক্সাম্পল দিব, কোয়েশ্চেন করব। আশা করবো এই কোয়েশ্চেনটা থেকে সবাই বুঝতে পারবে স্থায়ী পরিকল্পনাটা থেকে একার্থক পরিকল্পনাটার ডিফারেন্ট হওয়ার রিজনটা কি। সো তোমাদের প্রশ্নটা হচ্ছে নিম্নের কোনটি স্থায়ী পরিকল্পনা? আর অ্যান্সারটা যারা রাইট অ্যান্সার দিতে পারবে তাদেরকে তো কনগ্রেচুলেশনস, যারা পারবে না তাদেরকে আমি তখন বলে দিব যে কেন এটা স্থায়ী পরিকল্পনা হলো, কেন এটা একার্থক পরিকল্পনা হলো না। সো আগে কোয়েশ্চেনটা দেখে নিই যে নিম্নের কোনটি স্থায়ী পরিকল্পনা? কোনটি স্থায়ী পরিকল্পনা? আচ্ছা, যারা আছো অলরেডি আমাদের সাথে একার্থক পরিকল্পনা নিয়ে, তাদের আর কোনো কোয়েশ্চেন আছে কিনা এটা একটু দেখে নেওয়া উচিত। আচ্ছা, আমাদেরকে আরো অনেকে রাইট অ্যান্সার করেছিলে। আম্মান বলেছো, কেলভিন রাইট অ্যান্সার করেছো, পথিক রাইট অ্যান্সার করেছো। থ্যাংক ইউ সো মাচ গাইস। আর নাইম, হ্যাঁ নাইমও রাইট অ্যান্সার করেছো, এ লিখেছো, থ্যাংক ইউ। সো আমাদের অপশন যেটা তোমাদের জন্য দিচ্ছি সেটা হচ্ছে
একটু খেয়াল করো, এখানে তোমার অ্যাকাউন্টিং এর নলেজটা একটু কাজে লাগবে। তোমার মনে হলো ম্যানেজমেন্ট করছি মানে তো ইংরেজি অ্যাকাউন্টিং ভুলে যাবো। সো অ্যাকাউন্টিং এর অপশনটা দিচ্ছি, সেটা হচ্ছে নিম্নের কোনটি স্থায়ী পরিকল্পনা। খেয়াল করো, প্রথমত মজুদ পণ্য উৎপাদনের 15% রাখা। নাম্বার 2, মজুদ পণ্য 5% বৃদ্ধি করা। আমাকে একটু ঝটপট বলে দাও যে এখানে নিম্নে কোনটি স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনা কোনটা, এটা নিজের অপশন থেকে জাস্ট এ অর বি এটা আমাকে কমেন্ট সেকশনে মেনশন করে বলে দাও। আর যারা পারবে না তারা একেবারে মন খারাপ করো না, আমি তোমাকে অবশ্যই বলে দিব যে কেন এটাকে বললাম স্থায়ী পরিকল্পনা এবং একার্থক পরিকল্পনা নয়। সো একটু কমেন্ট সেকশনটা দেখে আসি কারা কারা আছো আমাদের সাথে। আচ্ছা আচ্ছা, আমাদের ক্লাসে শেখ মাহিয়া রিদিতা নামে একজন জয়েন করেছো। সো রিদিতা, তোমাকে একটা কথা জানিয়ে রাখা ভালো, আমার নিজেরও ডাকনাম রিদিতা। সো তোমার নামটা দেখে খুব মজা লাগছে। ওকে, সো আমাদের সাথে কাব্য আছো, কাব্য রাফি, দেবজিৎ বিশ্বাস। কাব্য রাফি দেবজিৎ বিশ্বাস বলেছো নিম্নে কোনটি স্থায়ী পরিকল্পনা। ওরা বলেছে বি, মজুদ পণ্য 5% বৃদ্ধি করা। সরি গাইস, আমাদের অ্যান্সারটা ভুল হলো। আই এম সো সরি দেবজিৎ, তুমি এতক্ষণ পর্যন্ত আমাদেরকে রাইট অ্যান্সার দিয়ে যাচ্ছিলে, কিন্তু এবার বোধহয় একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, নোমান বলেছো এ, এ ইজ দ্য রাইট অ্যান্সার গাইস। এ আর কে বলেছে বলে নেই, অন্তর বলেছো এ, লিমন বলেছো, সোহেল রানা, তন্ময় এ বলেছো, আকাশ আবার বলেছো বি। সো যারা বি বলছো ওদেরকে আমাদের একটু জানিয়ে দেওয়া উচিত কেন এটা বি হবে না। আচ্ছা গাইস, আগে বলে রাখি রাইট অ্যান্সারটা হচ্ছে মজুদ পণ্য উৎপাদনের 15% করে রাখা। আমি অপশনটা এভাবে দিয়েছি, অপশনটাকে চেঞ্জও করে দিতে পারতাম, জাস্ট অপশনগুলো কি কি হবে বলি, দেন তুমি বুঝতে পারবা যে স্থায়ী আর একার্থকের ডিফারেন্সটা। যেমন আমরা মজুদ পণ্যের জন্য আমরা এনআরভি, নেট রিয়েলাইজেবল ভ্যালু, রাইট, এটা ফলো করি। যখন নেট রিয়েলাইজেবল ভ্যালুতে তুমি কোনো কিছুকে কস্টিং করছো মজুদ পণ্যের জন্য, এটা তোমার জন্য একটা স্থায়ী পরিকল্পনা। আবার যখন বলছো যে মজুদ পণ্য তুমি 5% বৃদ্ধি করবে, তখন খেয়াল করে দেখো তুমি 5% বৃদ্ধি করবে, 5% বৃদ্ধিটা কি আমরা সবসময়ের জন্য করি, সারা জীবনের জন্য করি না, কিন্তু কস্টিং এর মেথড আমি প্রত্যেক বছর ধারাবাহিকভাবে একটাই ফলো করি না। এই জন্য এটা হচ্ছে আমার স্থায়ী পরিকল্পনা, আর এটা হচ্ছে আমার জন্য একার্থক পরিকল্পনা। কেন? বিকজ আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য 5% বৃদ্ধি করব। 5% বৃদ্ধিটা কবে হবে? একটা নির্দিষ্ট সময় পর রেজাল্টটা দেখতে যাবে না? তার মানে কি এটাকে আমি রিপিটেডলি করতে পারবো না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করতে হবে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার জন্য একটা একার্থক পরিকল্পনা। আরো কি কি হতে পারে আমার জন্য স্থায়ী পরিকল্পনা? যেমন মনে করো তোমার মজুদ পণ্য কেবলমাত্র মজুদ পণ্য দিয়েই কথা না, হতে পারে সেটা প্রমোশন সংক্রান্ত। আমি বললাম যে আমি আমার ব্যবসায়ের জন্য যে বিক্রয়কতা বাড়ানোর জন্য যখন প্রমোশন করি, প্রমোশন কস্ট আমার হবে, আমার যে এন্টায়ার সেলস হবে, অর্থাৎ আমার যে রেভিনিউ হবে, কিংবা আমার ওই বছর আমার যা তোমার রেভিনিউর বাংলা কি, রেভিনিউ হচ্ছে আমার যে লাভ হচ্ছে, অর্থাৎ যে মুনাফা হচ্ছে, আমার মুনাফা যেটা, সেই মুনাফা থেকে আমি কখনোই 3%, ঠিক আছে, 3%-এর বেশি আমি প্রমোশন কস্ট করব না। 3%-এর বেশি প্রমোশন কস্ট যদি আমি না করতে চাই, তার মানে কি প্রত্যেক বছর আমার রেভিনিউ হচ্ছে, ডান, প্রত্যেক বছর 3% হারে এটার জন্য আমি কেটে নিচ্ছি কোথায়? আমার প্রমোশন কস্টের জন্য। তার মানে এটা আমার প্রত্যেক বছর হচ্ছে। কেন? বিকজ প্রত্যেক বছর আমার রেভিনিউ হচ্ছে। এই কারণে এটা ছিল আমার জন্য স্থায়ী পরিকল্পনা। সো এখন পর্যন্ত যারা আমাদেরকে বলেছিলে যে রাইট অ্যান্সারটা বি বলেছিলে অনেকে, আচ্ছা বি এর অ্যান্সার বলেছো, আমজাদ হোসেন বলেছো আবার বি হবে, দয়াময় মজুমদার বলেছো বি হবে। গাইস যারা বি বলেছো তারা বোধহয় এখন বুঝতে পারছো যে কেন স্থায়ী পরিকল্পনাটা হচ্ছে সেই পরিকল্পনা যেটা রিপিটেডলি করা হয়। যেমন মুনাফা তোমার রিপিটেডলি হয়, এই নিট মুনাফা থেকে তুমি 3% হারে যদি প্রমোশনের জন্য চার্জ করো প্রত্যেক বছর, এটা তোমার স্থায়ী পরিকল্পনা। যদি তুমি বইমেলায় একবার অংশগ্রহণ করো, সেটা কিন্তু তোমার জন্য স্থায়ী পরিকল্পনাটা হবে না।
কখন স্থায়ী পরিকল্পনা হবে? যখন তুমি বই ছাপানোর কাজ করছো এবং তুমি একটা পাবলিকেশনস রান করছো। সো এটা ছিল আমাদের আজকের জন্য পরিকল্পনা বিষয়ক একটা ম্যানেজমেন্ট ক্লাস। সো আশা করি আমাদের ক্লাস থেকে যারা উপকৃত হয়েছে তারা তাদের নিজের বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিবে। আর দেখা হবে নেক্সট ক্লাসে অ্যাকাউন্টিং অথবা ম্যানেজমেন্ট নিয়ে। আশা করি এর মধ্যে যাদের যা কিছু প্রবলেমস আছে সবাই আমাকে কমেন্ট সেকশনে সেটা বলে দিবে, কিংবা আমাকে নক করে আমাদের যে পেজ আছে ফেসবুকে সেই পেজের মধ্যে আমাদেরকে মেনশন করে বলে দিবে। সো দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।